ওকে, মামুন আমাকে বলো গত ক্লাসে আমরা কোন পর্যন্ত শেষ করেছিলাম আর কোথা থেকে শুরু হবে? মামুন বলো। মামুন মনে আছে যে আমরা কোন পর্যন্ত শেষ করছিলাম? স্যার এক্স্যাক্টলি তো মনে নাই স্যার। কেন মনে নাই? স্যার চ্যাপ্টার 3 আমরা যেটা ওটা শেষ করে ফেলছি। চ্যাপ্টার 3 শেষ করে ফেলছি না, আমরা একটা চ্যাপ্টার শুরু করেছিলাম। সেটা কোন পর্যন্ত? আচ্ছা, আমরা কোন চ্যাপ্টার শুরু করেছি? চ্যাপ্টার টাইটেল নাম্বার। স্যার শুরু তো করা হয়নি মেবি। তোমার নাম কি? সাম্মির আহমেদ। কত ক্লাস করেছিলে? ছিলাম তো স্যার। গত ক্লাসে গুগল ক্লাসরুম রেকর্ডিং এ যাও। আচ্ছা স্যার, মিস্টেক হতে পারে। মিস্টেক হতে পারে, তো তুমি আন্দাজে কনফার্ম না হয়ে কেন কথা বলবো? তুমি নিজে ক্লাসে উপস্থিত থেকে তুমি বলছো যে শুরু হয় নাই, কেন? ক্লাস রেকর্ডিং কি আপলোড করা আছে? স্যার 3.20 পেজ পর্যন্ত হয়েছিল, স্লাইড 3.19। 3.19, আমরা এখন দাঁড়িয়ে আছি 3.16 এ, অনেকটু আগে, তাই না? আচ্ছা, চ্যাপ্টার 3 নাম কি, ক্যাপশন কি, টাইটেল কি? বলো। তোমরা যে চ্যাপ্টার শুরু করেছো সে চ্যাপ্টারে যদি নাম না জানো তাহলে কিভাবে হবে? আচ্ছা, তোমরা যে 307 সিএসসি 307 এই কোর্সের নাম বলো তো। স্যার ডাটা কমিউনিকেশন স্যার, এটা সিএসসি 30। সিগন্যাল স্যার, এটা শুরু করছিলাম আমরা। আর স্যার ফ্রিকোয়েন্সির এই পর্যন্ত আসছিল। তার মানে যেটা দাঁড়াচ্ছে তোমরা আসলে ক্লাস হয়ে যাওয়ার পরে আর দেখো না। ক্লাস একটা যে আমি নিলাম, নেওয়ার পরে তোমরা যে দেখবা সেটা তোমরা আর করো না। এটাই হলো তোমাদের। স্যার আমাদের একটা এক্সাম ছিল, যার কারণে স্যার এই লাস্ট রেকর্ডিংটা স্যার আমাদের দেখা হয় নাই। এক্সাম থাকলে কি সে এক্সামের জন্য 24 ঘন্টা পড়ো, ঘুম টুম বাদ দিয়ে দাও নাকি এরকম কিছু? এটা তো দেখতে তোমার 10-15 মিনিট আধা ঘন্টা সময় লাগতে পারে। যতটুকু পড়া হবে ততটুকু আবার প্রথম থেকে দেখবা। এটা দেখতে ম্যাক্সিমাম 30 মিনিট সময় লাগে। আর যদি তখনই না দেখো তাহলে সেটা আসলে তোমার ভিতরে আসবে না। যদি পরীক্ষার ডেট দিই তখন তুমি দেখবা, সেই দেখাটা আসলে শুধু পরীক্ষায় পাশ করার জন্য দেখা হবে, কিন্তু জানার জন্য বা বোঝার জন্য যে বিষয়টা সেটা কিন্তু হবে না। একজন বলছো যে শুরুই হয় নাই, তাহলে হবে কি হবে? তাহলে এত ভলাটাইল ভলাটাইল মেমোরি হলে তো সমস্যা। যে র্যামের মতো, কম্পিউটার র্যাম বা তোমার মোবাইলের র্যাম অফ করলে সব ফ্লাশ হয়ে গেল, এরকম। আচ্ছা, এনিওয়ে, আমরা ডাটা অ্যান্ড সিগন্যাল এই চ্যাপ্টার শুরু করেছিলাম, চ্যাপ্টার 3 ডেটা অ্যান্ড সিগন্যাল। এবং আমরা ডাটা নিয়ে আলোচনা করেছি, ডেটা কি কি প্যাটার্নের ডাটা থাকে, এবং সিগন্যাল কি, সিগন্যাল কয় প্রকার, এবং তাদের সুবিধা অসুবিধা বা প্রপার্টিজ এটা আমরা দেখেছিলাম, তাই তো? সিগন্যাল কয় প্রকার আমরা এখানে ব্যবহার করি ডাটা কমিউনিকেশনে? স্যার 3 প্রকার। কি কি? স্যার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি সিগন্যাল। না স্যার ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, এর মধ্যে ফ্রিকোয়েন্সি এবার প্রকার আছে নাকি? ফ্রিকোয়েন্সি তো এটা সিগন্যালের প্রপার্টিজ। জি স্যার। আচ্ছা, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে যদি, যেমন এখানে যে নোটটা বলা আছে, যে নোটটা আমি বারবার মনে রাখতে বলেছি, এরকম একাধিক নোট আছে প্রয়োজনীয় বইতে। ফ্রিকোয়েন্সি ইজ দ্য রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, তাই তো? এটা শুধু আপ এন্ড ডাউন, অর্থাৎ কতবার সময় সাপেক্ষে চেঞ্জ হয়েছে সেটি হলো ফ্রিকোয়েন্সি। স্যার কথা শোনা যাইতেছে না। তুমি একা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে স্যার। তাহলে ওর ইন্ডিভিজুয়াল প্রবলেম। এনিওয়ে, আমি আবার বলছি যে ফ্রিকোয়েন্সি ইজ দ্য রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম।
এখন এই চেঞ্জটা যদি ইন এ শর্ট স্প্যান অফ টাইম মিনস হাই ফ্রিকোয়েন্সি, তার মানে যদি শর্ট টাইমের ভিতরে অনেক বেশি চেঞ্জ হয় তাহলে সেটা হাই ফ্রিকোয়েন্সি, যদি শর্ট টাইমের যদি একটা নির্দিষ্ট টাইমের ভিতরে যদি কমবার চেঞ্জ হয়, সরি, চেঞ্জ ওভার লং স্প্যান অফ টাইম, দ্যাট মিনস লো ফ্রিকোয়েন্সি। এটা মানেটা কি? টাইম বেশি নিলে হাই ফ্রিকোয়েন্সি আর টাইম কম নিলে লো ফ্রিকোয়েন্সি। যদি এমন হয়, এটা একটা আছে আর একটা আছে এরকম, এবং এইদিকে হলো টাইম, এই হরিজন্টালে কি টাইম, তাহলে তাহলে দেখো এই যে চেঞ্জ, রেট অফ চেঞ্জ এর বেশি, তার মানে কি এটাকে আমি বলবো হাই ফ্রিকোয়েন্সি, আর এটা রেট অফ চেঞ্জ কম ওভার টাইম, দ্যাট মিনস এটা লো ফ্রিকোয়েন্সি। এই কথা এখানে বলা আছে। ওকে, যদি if a signal does not change at all, that means frequency হলো 0। যদি সেই রেট অফ চেঞ্জ যদি একদমই না থাকে তাহলে আমরা বলতে পারবো সে সিগন্যালের ফ্রিকোয়েন্সি হলো 0। আর যদি if a signal changes instantaneously, then that means the frequency is infinite। ঠিক আছে, সেটার एग्जांपल আমরা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম। আরেকটি হলো the phase describe the position of the waveform related to time 0। এটাও মনে হয় আমরা গত ক্লাসে ডিসকাস করেছি, এরকম একটা ফিগার দেখিয়েছিলাম এবং এই পর্যন্ত আমি শেষ করেছিলাম, কিন্তু তোমরা সবাই ভলাটাইল মানে সবাই ভুলে গেছো, জাস্ট 48 ঘন্টা আগের কথা। প্রথম ফিগার দেখা যাচ্ছে ফেজ, যদি আমরা দেখি তাহলে এটা ফেজ কোনো চেঞ্জ নেই, এটা সেম ফেজে আছে এবং এটা স্টার্ট হয়েছে ফ্রম দ্য জিরো পজিশন। বাট সেকেন্ড ফিগারে যদি দেখি সেটি 90 ডিগ্রি অ্যাহেড অবস্থায় আছে। থার্ড ফিগার যদি দেখি সেটি 180 ডিগ্রি অ্যাহেড, তার মানে ফেজ তিনটা সিগন্যালের তিন রকম। ঠিক আছে, তাহলে ফেজ আমরা অ্যামপ্লিটিউড চেঞ্জ দেখেছি, ডিফারেন্ট অ্যামপ্লিটিউড দেখেছি, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি দেখেছি, আর এটা হলো ডিফারেন্ট ফেজ। একটা সিগন্যালে কয়টা প্রপার্টিজ থাকে? তিনটা। একটা কি? অ্যামপ্লিটিউড, ফেজ, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড। এই তিনটা। ঠিক আছে, মনে থাকবে? ওকে, এখন একটা एग्जांपल দেখো যে সাইন ওয়েভ ইজ অফসেট 1/6 সাইকেল উইথ রেসপেক্ট টু টাইম 0, so what is its phase in degrees and radians? তাহলে এটা কিভাবে সলভ করতে হবে? আমরা জানি টোটাল সাইকেল কমপ্লিট হয় হলো 360 ডিগ্রিতে, রাইট? 360 ডিগ্রিতে, তাহলে জাস্ট 1/6 দিয়ে গুণ হবে বা 360 কে 6 দিয়ে ভাগ দিবা, আর তো কিছু নাই এখানে, তাই না? তাহলে 60 ডিগ্রি হবে। এখানে ডিগ্রিটাকে রেডিয়ানে, ভেরি সিম্পল প্রবলেম, এত কমপ্লিকেটেড ভাবে চিন্তা করার কিছু নাই। এখন একটা আসলে ইম্পর্টেন্ট কনসেপ্ট, টাইম ডোমেন কনসেপ্ট এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেন কনসেপ্ট। আমরা উপরের ফিগারের দিকে তাকাই, ফিগারে এ সাইন ওয়েভ ইন দ্য টাইম ডোমেন, পিক ভ্যালু 5 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 6 হার্টজ। এর মানে হলো অ্যামপ্লিটিউড হলো 5 ভোল্ট, তাই তো? যেটা হাইট, যেটা দেখা যাচ্ছে, আমরা তো সবাই জানি যে অ্যামপ্লিটিউড কি। এবং এই ফ্রিকোয়েন্সি কয়টা আছে দেখো, এখানে 6টা কমপ্লিট সাইকেল আছে, তার মানে হলো 6 হার্টজ। অথবা আমরা সিম্পলি আমরা উপরে যে পিক গুলো আছে সেটা কাউন্ট করে বলতে পারি যে এটা ফ্রিকোয়েন্সি, এখানে এত সংখ্যক ফ্রিকোয়েন্সি আছে। তাহলে এর কয়টা ফ্রিকোয়েন্সি আছে? এ একটা এরকম করে টোটাল 6টা ফ্রিকোয়েন্সি আছে, তাই না? আর অ্যামপ্লিটিউড কত এখানে বলা আছে, হাইটটা কত বলা আছে? 5 ভোল্ট, তাই তো? পিক ভ্যালু কত? 5 ভোল্ট, এটা হলো অ্যামপ্লিটিউড। এখন এই ফিগারটাকে আমি যদি, এটি হলো টাইম ডোমেইনে আছে, আমি যদি এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আনতে চাই, সিম্পলি আমি যেটা করব, এটা হরিজন্টাল টাইম কনসেপ্টে আছে, আর এটা আমি ফ্রিকোয়েন্সি যদি কনসেপ্টে করি, তাহলে 6 নম্বর ফ্রিকোয়েন্সিতে এটা জাস্ট একটা স্পাইক হবে এবং হাইট হবে হলো 5 ভোল্ট। ঠিক আছে, আর কিছু না।
একটু দেখো এটা। ওকে, কোনো প্রশ্ন থাকলে আমাকে এখনই প্রশ্ন করতে হবে এই বিষয়ে। অর্থাৎ আমরা টাইম ডোমেনের একটা কনসেপ্টকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করেছি মাত্র, আর কিছু না, আমাদের কাজের সুবিধার্থে। এখন কেন করেছি সেটা আমরা পরে বলবো, বাট উই হ্যাভ ডান ইট দ্য সেম থিংস। এখন এই বিষয়ে কোনো কোশ্চিন আছে? আমাকে রেসপন্স করো, সামওয়ান প্লিজ রেসপন্স, যে আমি বুঝি নাই বা স্যার বুঝছি। না স্যার, কি না? স্যার বুঝছি বুঝছেন স্যার। না এখনো, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে উপরে একটা সিঙ্গেল সাইন ওয়েভ এবং একটা সিঙ্গেল একটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে একটা স্পাইক হয়েছে মাত্র। তার মানে এটা ভেরি সিম্পল লুকিং, রাইট? তো আমরা যখন একটা কমপ্লিকেটেড কম্পোজিট সিগন্যাল নিয়ে কাজ করব, তখন দেখা যাবে যে ফ্রিকোয়েন্সি ডোমেইন ইজ পারফেক্ট টু ডু এনিথিং। এখন আমাকে প্রশ্ন হলো যে কম্পোজিট সিগন্যাল বলতে কি বুঝি, মনে আছে? একাধিক সিগন্যাল যখন স্যার, একাধিক সিগন্যাল যখন একটার উপর একটা একাধিক সিগন্যাল যখন একসাথে কাজ করে সেটি হলো কম্পোজিট সিগন্যাল। ওকে, তাহলে the important thing is frequency domain is more compact and useful when we are dealing with more than one sine wave. তার মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমি দেখলাম যে একটা একটা সিগন্যাল একটা স্পাইক। তো যদি টাইম ডোমেইনে এরকম যদি 10টা সিগন্যাল একসাথে থাকে, তাহলে কিন্তু সেই টাইম ডোমেইনটা দেখতে খুবই কমপ্লিকেটেড হবে এবং হ্যান্ডেল করা টাফ হবে। বাট আমি যদি এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করি, তাহলে যেটা হবে, ইট বিকামস ভেরি সিম্পল অ্যান্ড কম্প্যাক্ট এবং ইজি টু ডিল। এটি হলো আমাদের উদ্দেশ্য, এই জন্য আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করি। এখানে এক্সাম্পল হিসেবে একটা ফিগার দেখানো হবে, ফিগার 3.8, যেখানে দেখানো হবে যে 3টা সাইন ওয়েভ এবং 3টারই ডিফারেন্ট অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি। 3টা সাইন ওয়েভ একসাথে আছে এবং 3টারই ডিফারেন্ট অ্যামপ্লিটিউড এবং ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। So all these can be represented by 3 spikes only. এখন এই 3টা টাইম ডোমেইনে 3টা ডিফারেন্ট অ্যামপ্লিটিউড, 3টা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির যে সিগন্যাল আছে, একটা কম্পোজিট সিগন্যাল, সেটা যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করি, তাহলে শুধুমাত্র 3টা স্পাইক ড্র করলেই আমার কাজ শেষ। এটা হলো সেই এক্সাম্পল। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লু কালারের যেটি আছে সেটি হলো একটা 0 ফ্রিকোয়েন্সির 15 অ্যামপ্লিটিউডের একটা সিগন্যাল। যেটা ব্লু কালার, যেটা দেখাচ্ছে সবার উপরে, এটি একটি 0 ফ্রিকোয়েন্সি, মানে কোনো চেঞ্জ নাই এবং অ্যামপ্লিটিউড হলো 15। পিঙ্ক কালারের যেটা দেখা যাচ্ছে সেটা হলো, আমরা দেখতে পাচ্ছি 8 হার্টজের একটা ফ্রিকোয়েন্সি এবং যার অ্যামপ্লিটিউড হলো 10। গ্রিন কালারের যেটা দেখা যাচ্ছে সেটি হলো 16 হার্টজের একটা সিগন্যাল, 16 হার্টজ এবং অ্যামপ্লিটিউড হলো 5। এই জিনিসটাকে আমি ডান পাশে ফিগারে দেখো, সিম্পল 3টে স্পাইক ড্র করেছি। একটা ব্লু কালারের স্পাইক যেটা 0 ফ্রিকোয়েন্সিতে আছে, একটা পিঙ্ক কালারের স্পাইক যেটা 8 হার্টজ ফ্রিকোয়েন্সিতে স্পাইকটা ড্র করা আছে এবং যার অ্যামপ্লিটিউড দেওয়া আছে 10, 0 ফ্রিকোয়েন্সিতে ছিল হলো 15 অ্যামপ্লিটিউড এবং গ্রিনে দেওয়া আছে হলো 16 অ্যামপ্লিটিউড। তাহলে কি এখন বুঝতে পারছো যে একটা কমপ্লিকেটেড সাইন, একটা কম্পোজিট সিগন্যাল টাইম ডোমেনের থেকে ফ্রিকোয়েন্সি ডোমেন কতটা সিম্পল এবং কতটা কম্প্যাক্ট? স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার।
Okay, the same example presented here also, but এখানে ওভাবে 8, 9 বা 16 হার্জ না বলে এখানে f 3f এবং 9f ফ্রিকোয়েন্সি বলা হয়েছে, যে পিঙ্ক কালারের হলো f ফ্রিকোয়েন্সি, ব্লু কালারের হলো 3f ফ্রিকোয়েন্সি এবং ব্ল্যাক হলো 9f ফ্রিকোয়েন্সি। সো এই তিনটা ফ্রিকোয়েন্সি টাইম ডোমেন থেকে আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করলে দেখতে হবে এই ফিগারের মতো। কোনো রকম কনফিউশন থাকলে আমাকে এখনই বলতে হবে। এনি কনফিউশন? কারণ নাই, কেউ যখন অ্যান্সার দিচ্ছে না, মৌনতাই সম্মতির লক্ষণ। So this is the important note, and you have to keep in your mind সেটি হলো যে a single frequency sine wave is not useful in data communications. আমাদের যেটা উদ্দেশ্য ডাটা কমিউনিকেশনে আমাদের ডেটাকে ট্রান্সফার করা, ট্রান্সমিট করা, ইনফরমেশনটা ডাটাকে ট্রান্সমিট করা, কারণ সেই ডাটাগুলো জোড়া লেগেই আমার ইনফরমেশন ক্রিয়েট হবে। So single frequency actually not useful. So we need to send, or we need to use a composite signal, a signal made up of many simple sine wave. তার মানে আমাদের যাবতীয় কাজকর্ম হবে ডাটা কমিউনিকেশনের কম্পোজিট সিগন্যাল দিয়ে। এটা মাথায় রাখতে হবে যে আমরা প্র্যাকটিক্যাল লাইফে যে রকম কাজকর্ম ডাটা কমিউনিকেশনের ফাংশনালিটি যেগুলো অ্যাভেলেবল আছে বা চলছে এই মুহূর্তে, ইভেন আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার সাথে কথা বলছো, এই সবগুলোই কিন্তু কম্পোজিট সিগন্যাল। মনে থাকবে? আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, ফিগার 3.11। লেফট সাইডে যে ফিগারটা দেখা যাচ্ছে সেটি হলো আমাদের কথার একটা প্যাটার্ন। আমাদের যে কথা, আমি যে কথা বলছি বা তুমি যে কথা বলছো তার একটি প্যাটার্ন, স্পিচ সিগন্যাল প্যাটার্ন। এটি একটি নন পিরিয়ডিক সিগন্যাল। আমরা বলেছি গত ক্লাসে পিরিয়ডিক সিগন্যাল কাকে বলে, নন পিরিয়ডিক কাকে বলে, এটাও বলেছি, রাইট? সো এটার প্যাটার্ন দেখে আমরা বলতে পারছি এটি হলো নন পিরিয়ডিক সিগন্যাল। এখন আমাকে একজন বলো, হোয়াট ইজ নন পিরিয়ডিক সিগন্যাল? সমান্তরাল সিগন্যাল না স্যার। সমান্তরাল সিগন্যাল। তো নাম কি? না স্যার, সমান্তরাল না স্যার। সমান্তরাল না? আমি তো নাম স্যার। জিজ্ঞেস করেছি বাবা। আরমান স্যার। আরমান। আচ্ছা, আর কেউ? আমি ওর নাম জিজ্ঞেস করলাম কারণ হি ইজ এ ব্রেভ বয়। নাম জিজ্ঞেস করা মানেই হলো যে আই উইল গিভ সাম পয়েন্ট টু হিম, কারণ সে অ্যান্সার দিচ্ছে। ভুল হোক ঠিক হোক, ইট ডাজন্ট ম্যাটার। আমি এক্সপেক্ট করছি না যে তুমি আমাকে সঠিক অ্যান্সার দিবা, কারণ ক্লাসের মধ্যে চুপচাপ বসে থাকবা, কানে হেডফোন লাগিয়ে অন্যদিকে গান করবা, আড্ডা মারবা, চ্যাটিং করবা, তাহলে তার মানে ইউ আর নট ইন ইউর কনসেন্ট্রেশন। পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক সিগন্যালের ডেফিনেশন দাও যে কোনো একজন, অথবা আমি নাম ধরে জিজ্ঞেস করবো। এখন আমি শুধু ক্লাসে বকবক করেই যাব আর তোমরা সেটা মানে জাস্ট এটাকে ওভারলুক করে চলে যাবে এবং পরীক্ষার আগে, সিটির আগে শুধু দেখবা, তাহলে তো এত কষ্ট করে তোমার লাভ নেই। এত সময় নিয়ে এত কষ্ট করে বকবক করে লাভ আছে আমার? তাহলে আমি জাস্ট একটা ক্লাসে এসে জাস্ট টপিক বলবো যে এটা পড়বা, পরীক্ষা শেষ। তোমার ক্লাস করছো কেন? ক্লাস করছো হলো যেগুলো শেখার জন্য, জানার জন্য। পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক সিগন্যালের ডেফিনেশন দাও। স্যার পিরিয়ডিক হলো আমাদের ফ্রিকোয়েন্সিটা একটা নির্দিষ্ট টাইম পর পর আমরা চেঞ্জ সমানভাবে চলবে। আর নন পিরিয়ডিক বলতে স্যার আমাদের কোনো সমান না, এক এক সময় এক এক রকম ফ্রিকোয়েন্সি আসতে পারে। তুমি বলতে চাচ্ছো পিরিয়ডিকে সবসময় একই রকম ফ্রিকোয়েন্সি স্যার আসবে, একই নির্দিষ্ট সময় পর পর সেম ভাবে স্যার পরিবর্তন হবে, কিন্তু স্যার নন পিরিয়ডিকের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নেই। ওর নাম কি? এখন ফাহিম শাহরিয়ার। আচ্ছা, আরেকজন বলো, লাস্ট ওয়ান, এনিওয়ান। কে বলবে?
ওটাই তো মানে স্যার একটি সময় সীমার মধ্যে স্যার মানে একটা স্যার প্যাটার্ন অনুযায়ী স্যার ওই জি স্যার, এটা মানে পুনরাবৃত্তি ঘটবে, মানে একটা 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 প্যাটার্নই এই তো স্যার আস্তে আস্তে সঠিকটা চলে আসে। তার মানে কি পিরিয়ডিক হলো যে একটা নির্দিষ্ট সময় পর পর Same সেম pattern-ই প্যাটার্ন চলবে। রিপিট হবে, জি স্যার রিপিটেড সেম প্যাটার্ন। এটা এক কথায় শেষ, ইট রিপিট সেম প্যাটার্ন। নন পিরিয়ডিকে কোনো প্যাটার্ন রিপিট হবে না, কোনো সেম প্যাটার্ন নির্দিষ্ট সময় পর পর রিপিট হবে না, ঠিক আছে? এটাই হলো পিরিয়ডিক আর নন পিরিয়ডিক। তো আমরা দেখতে পাচ্ছি এটি হলো একটা নন পিরিয়ডিকের একটা প্যাটার্ন, যে কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে? যে প্যাটার্ন গুলো একটা নির্দিষ্ট সময় পর পর 1 সেকেন্ডে যে 10 বার চেঞ্জ হবে, 10 বার 10 রকম ভাবে চেঞ্জ হচ্ছে। তো এটা হলো একটা অ্যাকোস্টিক সিগন্যাল, মানুষের কথা যে ভাষা, যে সিগন্যালটাকে আমরা বলি হলো অ্যাকোস্টিক সিগন্যাল। মাইক্রোফোনে যে কথাটা বলতে সেটি আমার এই হেডফোন দিয়ে কম্পিউটারের ভিতরে ঢুকে, না প্রথমে আমার কথাটা কি হয়, আমার এই অ্যাকোস্টিক একটা অ্যানালগ সিগন্যাল, সেটি মাইক্রোফোন দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হচ্ছে, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে কম্পিউটারের ভিতরে দিয়ে আবার ডিজিটাল সিগন্যালে কনভার্ট হয়ে ডিজিটাল ডাটা প্রসেস হয়ে সেটি প্রসেস হচ্ছে ফর দ্য ফার্দার স্টেপস। কারণ এই কম্পিউটারের প্রসেস হয়ে ইথারনেট দিয়ে রাউটার দিয়ে তোমার কাছে যাচ্ছে। তো তখন এই যাওয়ার জন্য এই ডাটাগুলো, তখন এই ডিজিটাল ডাটা আবার ডিজিটাল সিগন্যালে কনভার্ট হবে, ডিজিটাল সিগন্যাল কনভার্ট হয়ে রাউটারে যাবে, রাউটার থেকে তখন আবার অ্যানালগ কনভার্ট হয়ে অন্য জায়গায় যাবে। মানে সো মেনি কনভার্সন স্টেপস হ্যাপেনিং বিটুইন ইউ অ্যান্ড মি। আমি যখন তোমার সাথে কথা বলছি এর মাঝে অনেক টাইপের কনভার্সন হচ্ছে। তো এই টাইম ডোমেন কনসেপ্টকে তুমি যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করো, ইট লুকস লাইক দ্য রাইট ফিগার, লুকস লাইক অ্যাজ দ্য রাইট ফিগার, ঠিক আছে? ইট লুকস লাইক এ ভলিউম, তাই না? একটা আয়তনাকার একটা বস্তু মনে হচ্ছে। এটি হলো ফ্রিকোয়েন্সি ডোমেন, ঠিক আছে? এনি কোশ্চেনস? নো স্যার। স্যার আমরা যে কথা বলি সেটা কি টাইম ডোমেন ফ্রিকোয়েন্সি না স্যার ফ্রিকোয়েন্সি ডোমেন? আমরা যে কথা বলি সেটা তো কথা বলি না স্যার, সেটা তো মাঝে মধ্যে স্যার যেটা মানে কথা শুনতে পাওয়া যায় ক্লিয়ারলি, সেটা কথা শুনতে পাওয়া যায় না স্যার, তাহলে এটা কি? না না, কথা শুনতে পাওয়া যায় বা যায় না তার সাথে তো এটা সম্পর্ক, কথা শুনতে পাওয়া যায় না কারণ সিগন্যাল নাই, বা আমি যে ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করছি সেই ইনফ্রাস্ট্রাকচারের ব্যান্ডউইথ বা তাদের লাইনে প্রবলেম, ঠিক আছে? বাট উই আর অলওয়েজ হ্যান্ডলিং ফ্রিকোয়েন্সি ডোমেন। হ্যাঁ স্যার এখানে তো তাহলে মানে টাইম ডোমেন ফ্রিকোয়েন্সি টাইম ডোমেনে পড়ে, আর স্যার নির্দিষ্ট মানের একটা মানে কথা যায়, যেমন স্যার আর্মিরা যে একটা ফ্রিকোয়েন্সি ইউজ করে, তাদের তো স্যার একটা কথা বলার পরে আবার রিপিট করে ওরা। না না, ওইটা তো এটা ওইটা 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 ডিফারেন্ট জিনিস। ওটা তো মানে 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 ট্রান্সমিশন মোডের উপর ডিপেন্ড করছে, যেটা সিমপ্লেক্স না ডুপ্লেক্স না কি টাইপের কথাবার্তা বলছে সেটির উপরে। ওইটার সাথে তো এই যে ডোমেনের কথা বলছি সেটা কিন্তু না। ডোমেনটা হলো জাস্ট প্রসেসিং এর জন্য আমার লাগছে, যে আমি র ভাবে শুরু করছি একভাবে, আমার প্রসেসিং এর সুবিধার জন্য আমি টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে যাচ্ছি, ঠিক আছে? জি স্যার, জি স্যার, আমি বুঝতে পারছি। মানে এটার সাথে ওইটার সম্পর্ক নাই। আর্মি বা যেটা কথা বলছো বা যে ওয়াকি টকির কথা বলছো, জি স্যার, জি স্যার, আমি ওয়াকি টকির কথাটাই বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওয়াকি টকি ওটি হলো ট্রান্সমিশন মোড ওইটা, ও স্যার, স্যার বুঝতে পারছি এবার। ঠিক আছে? ওটা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এটা সেই মোড, ঠিক আছে? আর এটি হলো আমি এখন দেখাচ্ছি যে আমাদের যে প্রসেসিং ক্যাপাসিটি আছে সেখানে আমাদের দেখা যায় যে টাইম ডোমেনে আমরা এটাকে সহজে হ্যান্ডেল করতে পারি না, বাট ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করলে উই ক্যান হ্যান্ডেল ইট ভেরি ইজিলি, ঠিক আছে? কারণ আমরা এখানে তো একজন মানুষের মাত্র সিগন্যাল দেখা যাচ্ছে, এখানে যদি 10 জন মানুষের সিগন্যাল একসাথে থাকতো তাহলে এই মানে বাম পাশের টাইম ডোমেনটা দেখতে কেমন হতো, আরো কমপ্লিকেটেড হতো যদি 100 জন মানুষ কথা বলতো, তাই না? কারণ কম্পোজিট সিগন্যাল মানে হলো যে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে ডিফারেন্ট কথাবার্তা থাকবে, ঠিক আছে? সো আমাদের হ্যান্ডেলিং এর সুবিধার জন্য, আমাদের সিস্টেম ডিজাইনের জন্য আমরা এই ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করি এবং আরো কম্প্যাক্ট ওয়েতে প্রসেসিং করার জন্য।
ওকে, এখন একটা ইম্পর্টেন্ট টার্মে আছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথটা কি? আমরা দেখছি যে কম্পোজিট সিগন্যালে আমরা একটু আগে ফিগারে দেখলাম এই যে ডিফারেন্ট টাইপস অফ সিগন্যাল আছে, কোনোটা ফ্রিকোয়েন্সি বেশি, কোনোটা ফ্রিকোয়েন্সি কম, এরকম 100টা ফ্রিকোয়েন্সি একসাথে থাকলে 100 রকম ফ্রিকোয়েন্সি থাকতে পারে, রাইট? তো সে ব্যান্ডউইথ হলো এই যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, ধরো 10টা ফ্রিকোয়েন্সি আছে, তার মধ্যে যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আর যেটা লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, সেই দুইটা যে ডিফারেন্স, সেটি হলো ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথের ডেফিনেশন কি? The bandwidth of a composite signal is the difference between highest and lowest frequencies contained in the signal. একটা সিগন্যালের ভিতরে, একটা কম্পোজিট সিগন্যালের ভিতরে এরকম 10, 20, 100টা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি থাকতে পারে। তো সেই ফ্রিকোয়েন্সির মধ্যে যেটা সবচেয়ে বেশি হাই ফ্রিকোয়েন্সি এবং যেটা সবচেয়ে লো ফ্রিকোয়েন্সি, এই দুইটার যে ডিফারেন্স, সেটি হলো ব্যান্ডউইথ। মনে থাকবে সেটা? জি স্যার। যেমন ধরো উপরে যে ফিগারটা দেখতে পাচ্ছি, সেটি হলো একটা কে একটা পিরিয়ডিক সিগন্যালের কম্পোজিট এক্সাম্পল, একটা কম্পোজিট পিরিয়ডিক সিগন্যাল যেখানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি স্পাইক আকারে আছে, তার মানে এর ভিতরে অনেক ফ্রিকোয়েন্সি আছে। তো তার মধ্যে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হলো কত বলা আছে এখানে? 1000 হার্টজ। 1000 হার্টজ। আর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত এখানে বলা আছে? 5000। তাহলে ব্যান্ডউইথ কত হবে? 5000 মাইনাস 4000। 4000 হার্টজ। ওকে, দ্য সেম এটার উপরেটা হলো টাইম ডোমেইন, নিচেরটা দেখো, সরি উপরেরটা হলো পিরিয়ডিক সিগন্যাল আর নিচেরটা হলো নন পিরিয়ডিক সিগন্যাল। নন পিরিয়ডিক হলো লুকস লাইক এ ভলিউম, যেটা বলছিলাম। তাহলে এটারও আমি যদি দেখি যে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হলো 1000, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হলো 5000, তাহলে ডিফারেন্স হবে কত? 4000। তাহলে 4000 হলো এর ব্যান্ডউইথ, ঠিক আছে? এবং দেখো এখানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউড কিন্তু ডিফারেন্ট, তাই না? যেটা 1000 যেটা আছে তার অ্যামপ্লিটিউড একরকম, 1001 বা 1100 যেটা আছে তার অ্যামপ্লিটিউড আরেক রকম, আর 5000 যেটা আছে তার অ্যামপ্লিটিউড আরেক রকম, বা 1000 সমান হতে পারে, নো প্রবলেম, বাট ডিফারেন্ট অ্যামপ্লিটিউড। আচ্ছা, এখন এটা একটা প্রবলেম, একটু দেখো, খুব সহজ একটা প্রবলেম। একটু পড়ো সবাই। হ্যাঁ, তোমরা কি প্রবলেমটা পড়েছো? If a periodic signal is decomposed into 5 sine wave, 5টা সাইন ওয়েভ ডিফারেন্ট আছে। একটি হলো 100 ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল, একটা 300 ফ্রিকোয়েন্সি, একটা 500, একটা 700, একটা 900। তাহলে ব্যান্ড কত হবে? খুব সহজ, 100 থেকে 900 বাদ দিবা। এখন এর স্পেকট্রামটা তোমাকে ড্র করতে হবে, এবং তোমাকে এখানে বলে দিয়েছে যে অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হলো 10, প্রত্যেকের অ্যামপ্লিটিউড 10 ভোল্ট, প্রত্যেকের অ্যামপ্লিটিউড হলো 10 ভোল্ট। তাহলে এটা ড্র করলে কেমন হবে দেখতে? পিরিয়ডিক। স্পেকট্রামটা ড্র করলে, স্পেকট্রাম বলতে কি বোঝো বলো তো? রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস। আমাদের ডিফারেন্ট টাইপস অফ ফাংশনে আমরা ডিফারেন্ট টাইপস অফ ফ্রিকোয়েন্সি রেঞ্জ ব্যবহার করি। আমাদের মোবাইল কমিউনিকেশনের যে রেঞ্জ, আমাদের টেলিফোন কমিউনিকেশনের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, প্রত্যেকটা ডিফারেন্ট। আমাদের রেডিও কমিউনিকেশনের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, সেটাও আলাদা। এমনকি ওয়াকি টকি, যার এক্সাম্পল তুমি দিলা একজন মিলিটারি, যেমন যে আমাদের হাজি সেলিমের ছেলে পুত্র ইরফান সেলিম,
ওর বাসায় পুলিশ অভিযান চালিয়ে, র্যাব অভিযান চালিয়ে 38টা কি পেয়েছে, ওয়াকি টকি। সেটি কিন্তু খুবই একটা উচ্চমানের ওয়াকি টকি, যাদের নিজস্ব ফ্রিকোয়েন্সি জেনারেটর আছে, যারা সেই ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করে তার নিজেদের মধ্যে খুব সহজে কথা বলতে পারে। তার জন্য একটা স্পেকট্রাম আছে। তো এইসব স্পেকট্রাম বা ফ্রিকোয়েন্সি যদিও কিনতে টাকা লাগে না, কিন্তু ব্যবহার করার জন্য পারমিশন নিতে গেলে টাকা লাগে এবং এটা একটা লাইসেন্স লাগে। উইদাউট লাইসেন্স ইউ ক্যানট ইউজ ইট, ইউ ক্যানট ইউজ দিস ফ্রিকোয়েন্সিস। তাহলে তো তুমি আমি ইচ্ছা মতো যে কেউ এটা কিনে, সবারই টাকা আছে, কিনে আমি আমি ইচ্ছা মতো ব্যবহার করছি। এগুলো কেন ব্যবহার করে? কারণ এগুলোর কোনো ট্রেস থাকে না, এগুলোর কোনো রেকর্ড থাকে না। ঠিক আছে, মোবাইলে কথা বলে তার রেকর্ড থাকে। এগুলো অনেক উল্টাপাল্টা কাজ করার জন্য অনেকে এই ধরনের ওয়াকি-টকি ব্যবহার করে। তো যাই হোক, তো সেই আমরা এখানে যে ফিগারটা বলা আছে 100, 300, 500, 700 এবং 900 হার্টজ, এইটার স্পেকট্রাম এই অনুযায়ী যদি ড্র করে দেখতে কেমন হবে, এখানে একটু ড্র করো তো, এখানেই মানে অ্যানোট করে। স্যার যেহেতু অ্যামপ্লিটিউড সেম, তাহলে পিরিয়ডিক হবে স্যার। পিরিয়ডিক করে তুমি ড্র করো, এখানে ড্র করো, স্ক্রিন ড্র করো। স্যার করব স্যার? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না তো, আমি দেখতে পাচ্ছি না তোমার ড্রয়িং। স্যার আমার হইতেছে না, বুঝতে পারি না। হচ্ছে না কেন? হবে তো। স্যার ড্র অপশনে যেও আমার হচ্ছে না, বুঝতে পারি না স্যার। আচ্ছা, আর কেউ? তুমি অ্যানোট করলে হবে না কেন? আমার তো এটা তো হওয়ার কথা, এটা তো না হওয়ার কোনো কারণ নাই। হচ্ছে না, এই যে হচ্ছে তো, এই যে অনেকে হচ্ছে, নিচে তোমার একজন দাগ দিল। জি স্যার, আমারটা হচ্ছে স্যার। হ্যাঁ, তো তো তুমি ড্র করো, কি হবে এটা? তুমি এটা তো খুব সিম্পল, অথবা বলো কি হবে বলো তো। স্যার এখানে হচ্ছে আমার 100 করে ইয়া হবে, টোটাল 200 ফ্রিকোয়েন্সি, 200 ফ্রিকোয়েন্সি করতে থেকে আসলো। মানে 200 করে রেঞ্জ হবে এক একটা ইয়া স্যার। আচ্ছা, ব্লু কালার দিয়ে কে ড্র করছে? ওকে, ঠিক আছে, এটাই হলো সেই অ্যান্সার, যে ব্লু কালার দিয়ে ড্র করলো এবং হালকা ব্লু দিয়ে। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। অর্থাৎ 5টা স্পাইক হবে, এটা ভেরি সিম্পল, এটা তেমন কিছু না। ঠিক আছে, ওকে, মুছে ফেলো, ড্রয়িং মুছে ফেলো। এই যে এটা দেখতে হবে কিরকম, এরকম। জি স্যার। কারণ প্রত্যেকটা অ্যাম্পলিটিউড হলো 10। যদি বলতো যে 100 ফ্রিকোয়েন্সি যেটা আছে তার অ্যাম্পলিটিউড 10, বা 300টা হলো 5, তাহলে অর্ধেক কমে যেত। 500টা যদি বলতাম হলো যে 20, তাহলে আবার বেড়ে যেত, অ্যাম্পলিটিউড হাইটটা বেড়ে যেত। অর্থাৎ এটা আমি বলে দিয়েছি যে সবার অ্যাম্পলিটিউড 10, এই জন্য ফিগারটা দেখতে এমন, বাট ডিফারেন্ট অ্যাম্পলিটিউড হতে পারে। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে, কোশ্চেন থাকলে আমাকে এখনই জিজ্ঞাসা করো। স্যার আমাদের যদি অ্যাম্পলিটিউড না দেওয়া থাকে সেক্ষেত্রে আমি কি করবো স্যার? অ্যাম্পলিটিউড অবশ্যই দেওয়া থাকবে এবং কোনো না কোনো একটা হিন্টস দেওয়া থাকবে। ঠিক আছে, ওকে। এখন এই প্রবলেমটা একটু দেখো।
আগেরটা আমি দেখেছি হলো পিরিয়ডিক, ওকে, এটি হলো নন পিরিয়ডিক একটা কম্পোজিট সিগন্যাল। এটার ব্যান্ডউইথ এখানে বলে দিয়েছে, আগেরটা কিন্তু ব্যান্ডউইথ বলে দেওয়া ছিল না। A non-periodic composite signal has a bandwidth of 200 kilohertz with a middle frequency of 140 kilohertz. And peak amplitude এখানে বলে দেওয়া আছে হলো 20 ভোল্ট। পিক অ্যাম্পলিটিউড বলে দেওয়া আছে 20 ভোল্ট, তার মানে কম বেশি অ্যাম্পলিটিউড আছে। The two extreme frequencies have an amplitude of 0 volt. যারা প্রশ্ন করলে একটু আগে যে যদি অ্যাম্পলিটিউড বলে দেওয়া না থাকে, এখানে কিন্তু অ্যাম্পলিটিউড সবগুলো বলে দিয়েছে। দেখো এখন এইটার একটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে এর স্পেকট্রামটা ড্র করো। কোশ্চেনটা আমি আবার পড়ি, আবার বুঝাই। এটি একটি নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল যেটার ব্যান্ডউইথ বলে দেওয়া আছে, ব্যান্ডউইথ মানে হলো যে লোয়েস্ট এবং হাইয়েস্ট ডিফারেন্স বলে দেওয়া আছে 200 কিলোহার্টজ, এবং মিডল ফ্রিকোয়েন্সি জাস্ট এক্স্যাক্টলি বলে দিয়েছে হলো 140 কিলোহার্টজ। মিডল ফ্রিকোয়েন্সি মাঝখানে, লোয়েস্ট এবং হাইয়েস্ট মাঝখানে যে ফ্রিকোয়েন্সি সেটা বলা আছে 140, এবং পিক অ্যাম্পলিটিউড বলে দেওয়া আছে 20 ভোল্ট পিক, যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে অ্যাম্পলিটিউড। আর দুইটা এক্সট্রিম ফ্রিকোয়েন্সি বলে দেওয়া আছে অ্যাম্পলিটিউড 0। তাহলে এই স্পেকট্রামটা এখন ড্র করে ফ্রিকোয়েন্সি ডোমেইনে। তোমাদের 1 মিনিট টাইম দিলাম, যে ড্র করতে চাও 1 মিনিট চিন্তা করে এখানে ড্র করো। এখানে কিন্তু হিন্টস নিচে দেওয়া আছে, সলিউশনে একটু হিন্টস দেওয়া আছে। স্যার আঁকছে স্যার। তোর নাম কি? স্যার দাইয়াম। আমাকে এখন একটু বোঝাও তো এটা। স্যার এখানে তো স্যার ব্যান্ডউইথ দেওয়া আছে হচ্ছে 200, আর মিডল যেহেতু 140, সো 140 থেকে যদি এটার অর্ধেক তো 100 বিয়োগ করি তাহলে স্যার লোয়েস্টটা হবে 40, আর 140 এর সাথে 100 যোগ করলে 240 হবে এক্সট্রিমটা। আর যেহেতু এক্সট্রিম আর লোয়েস্ট দুইটারই বলা আছে 0, এবং হচ্ছে মিডলে হচ্ছে 20 অ্যাম্পলিটিউড, তো আমি যদি এতটুকু 20 অ্যাম্পলিটিউড ধরি তাহলে শূন্য থেকে তো এটা প্রতিটা ক্ষেত্রে একটু একটু করে বেড়ে বেড়ে স্যার 20 অ্যাম্পলিটিউড পর্যন্ত হবে, আবার 20 অ্যাম্পলিটিউড থেকে কমে কমে 240 পর্যন্ত এটা আবার জিরোতে হয়ে যাবে। ওকে, ভেরি গুড দায়ান। সবাই কি বুঝছো? জি স্যার। সবাই না বুঝলে এখনই বলো, ক্লিয়ার হও। এটা দেখতে হবে এরকম, দায়ান যেটা ড্র করেছে সেম থিংস। এটা কেন হলো, এটা যদি কারো কোনো প্রবলেম থাকে, কোশ্চেন থাকে, না বোঝা কিছু থাকে, এখনই সেটাকে সলভ করতে হবে। তার মানে নেই, তাই তো? ওকে, এখন আসে হলো ডিজিটাল সিগন্যাল আমরা দেখব। ডিজিটাল সিগন্যালটা এর আগে আমরা ডিসকাস করেছি, এটা মূলত একটা কনভার্টেড একটা রিপ্রেজেন্টেশন অফ অ্যানালগ সিগন্যাল, এবং এখানে আমরা ডিজিটাল সিগন্যালটা বেসিক্যালি ডিজিটাল ডাটা, মানে ডিজিটাল ডাটা থেকে ডিজিটাল সিগন্যাল, অথবা ডিজিটাল সিগন্যাল থেকে ডিজিটাল ডাটাই আমরা কনভার্ট করি। এবং মূলত ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয় হলো ডিজিটাল ডাটা কনভে করার জন্য। ডিজিটাল ডাটা বলতে বাইনারি ডাটা 1 0 0 1, এগুলো কনভে করার জন্য আমরা ডিজিটাল সিগন্যাল ব্যবহার করি। এনিওয়ে আমরা ডিটেইলস দেখব। এখানে আমরা এই বিট রেট সম্পর্কে একটা আইডিয়া হবে। বিট রেট বলতে বিট পার সেকেন্ড, একটা নির্দিষ্ট সময়ে কতগুলো বিট পাস করছি সেটা, অর্থাৎ সেটার উপর স্পিড ডিপেন্ড করে। বিট লেন্থ,
তারপরে ডিজিটাল সিগন্যাল অ্যাজ এ কম্পোজিট অ্যানালগ সিগন্যাল, অ্যাপ্লিকেশন লেয়ার, আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো এখানে। তো এটা ইম্পর্টেন্ট, বিট রেট বা বিপিএস, আমরা যেমন এখন হিসাব করি কেপিপিএস, কত কিলোবাইট পার সেকেন্ড ডাটা পাস হচ্ছে, কত মেগাবাইট পার সেকেন্ড ডাটা পাস হচ্ছে, ঠিক আছে, এমবিপিএস দিয়ে আমরা এখন হিসাব করি। তো সেই বিট রেট, আমরা এই ফিগারের দিকে তাকাই, দুটো ডিজিটাল সিগন্যাল দেওয়া আছে, একটা উপরে একটা নিচে। এখন আমরা লেভেল দুটো ভাগ করেছি প্রথম ফিগারে, সেকেন্ড ফিগারে আমরা 4টা লেভেলে ভাগ করেছি। ইট ডিপেন্ডস যে আমরা কতগুলো বিট পাঠাতে চাই এবং কত স্পিডে পাঠাতে চাই তার উপরে বেস করে। প্রথম ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে 2টা লেভেল, একটা হাই একটা লো। হাই মানে আমি বাইনারি 1 ডেটা ধরেছি, আর সিগন্যালের লো মানে আমি ধরে নিয়েছি হলো বাইনারি 0। এটা হলো রিপ্রেজেন্টেশন। অর্থাৎ আমার যখন অন ইয়ারের কোনো, আমার এই কথাটা যখন অন ইয়ারে যাবে, আমার এই কথা তো আর অন ইয়ারে যাবে না, আমার কথাটা কনভার্টেড সিগন্যাল হয়ে সিগন্যালটা অন ইয়ারে যাবে। তো সে সিগন্যাল পাঠাবো, যে আমি যে প্যাটার্নটা দেখাচ্ছি উপরে, সেই প্যাটার্ন সিগন্যালটা পাস হবে মাত্র 0 1 1 0 এইভাবে লিখে লিখে পাস হবে না। এই প্যাটার্ন যখনই পাস হবে, প্যাটার্ন মানে আমি বুঝে নেবো যে প্যাটার্ন যদি হাই থাকে তার মানে আমি 1 পাঠিয়েছি, প্যাটার্ন যদি তারপরে 0 থাকে তার মানে আমি 0 পাঠিয়েছি। এইভাবে আমি আমার ডিজিটাল ডেটা, বাইনারি ডেটা আমি পাস করি, ঠিক আছে। তো এটা একটু স্লো বা একটু লো স্পিড, কারণ হলো এটি এক সেকেন্ডে আমি মাত্র 8টা বিট 8 বিপিএস ডেটা সেন্ড করতে পারছি, যেটা আমার প্রথম সময়ের যে কম্পিউটার ছিল অ্যারাউন্ড 1960, সেই সব কম্পিউটারে আমরা দুটো কম্পিউটারের মধ্যে কমিউনিকেট করতে গেলে আমরা এই ধরনের স্পিড ব্যবহার করতে পারতাম। সেকেন্ড যে ফিগারটা দেখা যাচ্ছে, এটি স্পিড হলো 16 বিপিএস, 16 বিট পার সেকেন্ড। এটা কিভাবে করছে? এটা তখন লেভেল 4টা করেছে, একটা পজিটিভের 2টো করেছে, নেগেটিভের 2টা করেছে, এবং সেটিকে দেখো আমরা একসাথে আগে 1 0 সিঙ্গেল বিট পাঠাতে পারতাম, এখন ডাবল বিট এট এ টাইম আমরা পাঠাতে পারছি, 1 1 1 0 or 0 1। তো এখন এই কম্বিনেশনটা কিভাবে হচ্ছে? কম্বিনেশনটা হচ্ছে হলো যে স্টার্টিং বিট যদি 1 থাকে, সেটা পজিটিভ সাইডে, স্টার্টিং বিট যদি 0 থাকে তাহলে সেটি নেগেটিভ সাইডে থাকবে। এইভাবে কম্বিনেশন করে আমরা আমাদের যে কোনো প্যাটার্ন অফ ডেটা আমরা উই ক্যান সেন্ড ইউজ উইথ 16 বিপিএস, 16 বিট পার সেকেন্ড স্পিডে। তো এখানে লেভেল, তার মানে হলো লেভেল যত বাড়বে বিট সংখ্যা তত আমরা বাড়াতে পারবো এবং ডাটা স্পিড তত বাড়বে। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? জি স্যার। কোনো কোশ্চেন আছে? আর সেকেন্ড পিকচারে স্যার এখানে দুটো করে বিট যাচ্ছে একসাথে স্যার। হ্যাঁ স্যার এখানে তাহলে স্যার এই 1 এর পরে 1 0 এখানে হাই থেকে লো থেকে স্যার, তো এখানে তো স্যার সিগন্যাল না, হাই থেকে লো বাট জিরোতে তো যায় নাই, মানে নেগেটিভ তো যায় নাই। আমি তো বললাম যে 0-র উপরে পজিটিভ, 0-র নিচে নেগেটিভ, আমরা সেটাকে দুটো ভাগে ভাগ করেছি, ঠিক আছে। পজিটিভের উপরে আমরা লেভেল 4-এ আমরা 1 1, মানে স্টার্টিং বিট যদি 1 1 হয় তাহলে পজিটিভ সাইডেই থাকবে, স্টার্টিং বিট যদি 0 তে শুরু হয় তাহলে নেগেটিভ সাইডে থাকবে। এখন কোন লেভেলে থাকবে সেটা ডিপেন্ড করবে হলো, যদি 0 1 হয় তাহলে থার্ড পজিশনে, আর যদি দুটোই ডাবল 0 হয় তার মানে একদম লোয়েস্ট পজিশনে থাকবে, ঠিক আছে। এটা হলো আমার একটা ক্যালিব্রেশন আমরা এভাবে করে নিয়েছি, যে যেমন প্রথমটায় যে উপরে থাকা মানে হাই থাকা মানে 1, লো থাকা মানে 0, এখানে আর কোনো অল্টারনেট নাই, বাট এখানে 4টা লেভেলে অল্টারনেট আছে। এরকম শুধু 4টা লেভেল, 8 লেভেল, 16 লেভেল, 32 লেভেল, 128 লেভেল, 256 লেভেলে আমরা ডাটা পাঠাতে পারি। তখন আমরা 8টা বিট একসাথে পাঠাতে পারি। 256 মনে হয় যে 8 বিট উই ক্যান সেন্ড এট এ টাইম। যদি 4টা লেভেল হয়, এখানে তো 4টা লেভেল, যদি 8টা লেভেল হয় তাহলে কয়টা বিট আমরা পাঠাতে পারবো? এটা বেসিক্যালি 2 এর উপরে সেই লেভেল, আই মিন সেই বিটের নাম্বার যদি তুই পাওয়ার দাও তাহলে সেই লেভেলটা বেড়ে যাবে। যেমন 2 এর উপরে 3 পাওয়ার দিলে, অর্থাৎ 3টা বিট যদি পাঠাতে চাও তাহলে আমার লেভেল লাগবে 8টা, 2 to the power 3। যদি আমি 4টা বিট পাঠাতে চাই একসাথে তাহলে আমার 2 to the power 4, তার মানে 16টা লেভেল লাগবে।
মানে প্রতিটা লেভেল প্রত্যেকটা বিটকে ধারণ করছে। এরকম আপ টু 256 পর্যন্ত আমরা যেতে পারি। ঠিক আছে? জি স্যার। এনি কোশ্চেনস? এটা হলো যে লগ টু এন, এই রিলেশনে আমরা এটা করতে পারি। লগ টু এন যে বিট এবং লেভেলের যে সম্পর্কটা, এই যে লগ টু 8 মানে 8 হলো তোমার লেভেল, তাহলে আমাদের 3টা বিট পাঠাতে পারবো। ঠিক আছে? এই সিগন্যাল লেভেল ইজ রিপ্রেজেন্টেড বাই 3 বিটস। এরকম করে আমরা আরো বেশি 32, 64, 128 9 লেভেল কি সম্ভব? 9 লেভেল সম্ভব না, কারণ 9 লেভেলের ফ্র্যাকশন আছে। আমরা আমাদের ডিজিটাল ডাটায় কোনো ফ্র্যাকশন ডাটা পাঠাই না বা ক্যালকুলেট করি না। ঠিক আছে? ইটস নট রিয়েলিস্টিক। ওকে, এখন এটি একটা প্রবলেম। একটু পড়ো, 30 সেকেন্ড ধরে একটু পড়ো। হ্যাঁ, বুঝছো এটা? হ্যালো? না স্যার, বুঝতে পারেন, একটু বুঝাই দিন। আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা টেক্সট ডকুমেন্ট ডাউনলোড করতে হবে, 100 পেজ পার মিনিটে ডাউনলোড করতে পারি সেই স্পিডে। অর্থাৎ আমাদের এমন একটা স্পিড দরকার যেন আমরা 1 মিনিটে 100টা পেজ ডাউনলোড করতে পারি। তাহলে সেই স্পিডটা কত? আমাদের অ্যাটলিস্ট কত স্পিড লাগবে? তা আমরা ধরে নিচ্ছি যে 100টা পেজ, এক পেজে 24টা লাইন আছে, 24টা লাইনে 80টা ক্যারেক্টার আছে প্রতিটা লাইনে, মানে 24টা লাইন এবং প্রত্যেকটা লাইনে 80টা ক্যারেক্টার আছে। এবং আমরা যদি ধরে নিই যে প্রতিটা ক্যারেক্টার ডাটা পাঠাইতে আমার 8 বিট পার সেকেন্ড স্পিড লাগবে, তাহলে টোটাল 100 পেজে কত লাগবে? ভেরি সিম্পল হিসাব। তাহলে 24টা লাইন, তার মানে এক পেজে কত লাগতেছে? একটা পেজে কতগুলো বিট লাগবে? এক পেজে কতগুলো বিট লাগবে? স্যার 192। 20 গুণিত 192 স্যার, 24 গুণ 8। 24 গুণ 8, 1920 ওরে পাগল, 24টা 15 লাইন, প্রতিটা লাইনের আবার 80টা করে 80টা ক্যারেক্টার, তার মানে 24 গুণ 80। 15,360। হ্যাঁ, স্যার রাইট। তিনটাই গুণ করে দিলে স্যার। তার মানে 24 গুণ 80 গুণ 8 গুণ 100। এখানে ভুল আছে অ্যান্সার, এটা ঠিক করি না। এটা 16,000 বলা আছে, আসলে এটা 15,000 হবে। 15,000 না, ভালো করে গুণ করো। 100 গুণ 24 গুণ 80 গুণ 8, 1 লাখ, আর 15 লক্ষ, সরি 15 লক্ষ 15,36,000। হ্যাঁ, তার মানে মেগাবিট, তার মানে 1.53 এমবিপিএস ডেটা স্পিড লাগবে যদি আমি এই রেটে এই ডকুমেন্টে ডাউনলোড করতে চাই। ঠিক আছে, পরে প্রবলেমে যাও। আচ্ছা এই প্রবলেমটা তোমাদের এখন বোঝা দরকার নেই, এটা কারণ আমরা চ্যাপ্টার 4-এ এটা নিয়ে আলোচনা করব, কারণ এখানে দরকার নেই। তোমরা এই প্রবলেমে যাও। এটা একটু পড়ো, পড়ে একটু চিন্তা করো। এটা 1 মিনিট টাইম দিলাম।
মানে চেঞ্জ করা যায় কিন্তু ওইটা একবার ডাইরেক্ট ইয়ে থেকে সেভ করছি না যে হোয়াটসঅ্যাপে কল দেওয়ার পরে ওখান থেকে সেভ করছি না and আর ওটা আসে না। হোয়াটসঅ্যাপে নাম চেঞ্জ করা যায় না, নাম তো চেঞ্জ করতে হবে নাম্বারে। নাম্বারই তো আমি তো ডাইরেক্ট কন্ট্যাক্টে থেকে যাই আমি এই স্যার আচ্ছা হ্যালো, সরি আমার একটা ফোন আসছিল, ফোন ধরছিলাম। আচ্ছা হ্যাঁ, এই প্রবলেমটা পড়ে কি বোঝা গেছে কিছু? স্যার এখানে যা বুঝলাম স্যার, আমাদের তো এগুলো সলভ করতে গেলে স্যার আমাদের প্রত্যেকটা সম্পর্কের ভিতরে কত পিক্সেল রেশিও, এগুলো কতবার রিনিউ হবে, এগুলো সম্পর্কে জানা লাগবে স্যার প্রত্যেকটা। হ্যাঁ জানা তো লাগবেই, তোমার তোমার তো এগুলো সবগুলো তোমার জানা জিনিস, কোনোটাই অজানা নাই। তুমি হাই ডেফিনেশন টেলিভিশন সম্পর্কে জানো, মানে ফুল এইচডি টিভি, মানে টিভি সম্পর্কে তুমি জানো। তুমি কি স্যার এই যে আপনার এই যে পিক্সেল আর এই যে রিনিউ হচ্ছে কত টাইম পার সেকেন্ড? তো এফপিএস সম্পর্কে তোমার আইডিয়া নাই যে একটা ভিডিও দেখতে গেলে সেকেন্ডে কতবার একই একই ছবি পাঠাতে হয় বা পরপর? প্রতি সেকেন্ডে 30টা বা 24টা, এটা জানো? এফপিএস সময় তোমার আইডিয়া আছে ফ্রেম পার সেকেন্ড? না স্যার। একটা ভিডিও 60ও হয় স্যার। জি স্যার, একটা ভিডিওর একটা ভিডিও 30টা করে মানে পিকচার পাঠায় স্যার। আমি বলি, আমরা যে ভিডিও দেখি সেটা কি কোনো ভিডিও? না স্যার, ইমেজ আকারে। সেটা ইমেজ, সেটা 1 সেকেন্ডে, ধরো তোমার আমি একটা 1 সেকেন্ডের একটা ভিডিও করলাম, তার মানে আসলে ভিডিও করি নাই, তোমার 1 সেকেন্ডে আমি 30টা ছবি তুলেছি পরপর, তারপরে সেই 30টা ছবি আমি পরপর চালিয়ে দিয়েছি, মানে স্লাইড শো করেছি। 1 সেকেন্ডে স্লাইড শো হলে তোমার মনে হবে যে এটা ভিডিও, এটাই ভিডিও। তার মানে স্যার আমরা ভিডিওতে আমরা 1 সেকেন্ডে কতটা ফ্রেম পাঠাই এটাই বোঝাচ্ছি। আমরা ভিডিওতে 1 সেকেন্ডে 30টা ছবি দেখি পরপর। জি স্যার। 2 সেকেন্ড হলে 60টা ছবি, এরকম করে 1 মিনিট হলে প্রায় 300-1800 ছবি পরপর স্লাইড শো হয়, এবং ওটাকে তোমরা বলো ভিডিও, আর কিছু না। তো এইচডি টিভি ডেফিনেশন যদি আমরা জানি, ইউটিউব আমরা দেখি, ইউটিউবে কিন্তু রেজুলেশন বলে দেওয়া থাকে, যদি এইচডি হয় তাহলে 1920x1080 পিক্সেল পার স্ক্রিনে থাকে। অর্থাৎ এই পিক্সেল বলতে বোঝায় ডট, একটা পয়েন্ট। তার মানে যদি একটা যদি টিভি ধরো, টিভির যে লম্বালম্বি এবং উঁচু, হাইট এবং ওয়েট, হাইটটা কত? 1080টা, মানে হাইটে মানে ওয়াই অ্যাক্সিসে 1080টা ডট পয়েন্ট থাকে, এক্স অ্যাক্সিসে থাকে কত? 1920 পিক্সেল পয়েন্ট থাকে। ঠিক আছে, তাহলে ভলিউম কত হয়? 1920 গুণ 1080, তাই না? জি স্যার। তাহলে সেই এতগুলো পিক্সেল আমার পয়েন্ট আছে ওই পার স্ক্রিনে, 1920 গুণ 1080। এখন এইটা যদি আমি 1 সেকেন্ড ধরে যদি দেখতে চাই, তাহলে এই একটা স্ক্রিনে এতগুলো পিক্সেল, তাহলে 1 সেকেন্ডে কত হবে? 30টা হবে। তাহলে 30 গুণ 1920 গুণ 1080। ওকে, তারপরে যেটা আছে সেটা হলো আমার যে পিক্সেল, আমার যে কালার ছবি আমি দেখবো। আমরা জানি যে কম্পিউটার গ্রাফিক্স তোমরা করছো কিনা আমি জানি না, একটা কালার পিক্সেলকে রিপ্রেজেন্ট করতে গেলে আমার 24টা বিট লাগে, 3 8 24 RGB, তিনটা যে কালার, প্রত্যেকটা 8 বিট করে হলে 24 রকম বিট লাগে, মানে 24 বিট লাগে একটা কালার পিক্সেলকে রিপ্রেজেন্ট করতে গেলে।
তাহলে টোটাল যে পিক্সেলটা পাইলাম, এখন সেই পিক্সেলটা দিয়ে আমার যদি বিটে প্রকাশ করতে চাই, তাহলে একটা পিক্সেলে লাগে 24, তাহলে এতগুলো পিক্সেলে আমার কতগুলো বিট লাগবে? জাস্ট 24 দিয়ে গুণ হবে। তারপরে 1920 গুণ 1080 গুণ 30 গুণ 24, টোটাল যে নাম্বারটা আসছে সেটি হলো 1.5 জিবিপিএস, অর্থাৎ গিগাবিট পার সেকেন্ড পরিমাণ স্পিড লাগবে যদি তুমি রিয়েলি একটা এইচডি টিভি দেখতে চাও। এখন তো বাজারে 4K টিভি আছে, এটা তো আরো অনেক বেশি, 8K টিভি আছে। কিন্তু তোমার 4K 8K টিভি থেকেও লাভ নাই যদি না তোমার সার্ভিস প্রোভাইডাররা ওই পরিমাণ সাপোর্ট দেয়। অর্থাৎ তোমার বাংলাদেশের চ্যানেলে তোমার কি ওই পরিমাণ আছে? এইচডি পর্যন্ত দিতে, এখনো তো তার ইউটিউবে আছে স্যার, সব কম্প্রেস করা, কম কম্প্রেস করা। তো তাহলে 4K টিভি কিনে লাভটা কি? যদি তোমার টেলিভিশনের যে ডিশ চ্যানেলের যে টেলিভিশন শুধু কয়েকটাতে দেখলাম এইচডি আছে, বাকিগুলো তো নেই। তার মানে কি দিতে পারছে না কেন? কারণ এটার ডাটা স্পিড এত বেশি যে সেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার সেই কোম্পানির নাই। তারপরেও আমরা নেটফ্লিক্স দেখি, নেটফ্লিক্সে আলট্রা এইচডি কে আছে, 4K আছে, নেটফ্লিক্সে, ইউটিউবে এইচডি আছে। 4K টিভি গুলো তো বেশিরভাগই স্মার্ট টিভি, ওইগুলোর মাধ্যমে তো আমরা সেখানে আমরা যেহেতু কম্পিউটার সায়েন্টিস্ট, আমরা তখন একটা অ্যালগরিদম ব্যবহার করি যেখানে কম্প্রেস করে আমরা সেই কোয়ালিটিটা পাই। ঠিক আছে, মানে আমি যেটা বলছি এখানে 1.5 জিবিপিএস লাগে, এটি হলো আইডিয়াল কেস। বাট আমরা যেহেতু ম্যাথমেটিশিয়ান, আমরা যেহেতু কম্পিউটার সায়েন্টিস্ট, we will make many algorithm যেটা দিয়ে আমরা কম্প্রেস করে অরিজিনাল বাট কম্প্রেস থাকে, বাট আমরা সেটা পাই। যেমন ধরো নেটফ্লিক্সে আমরা যেটা দেখি, নেটফ্লিক্স আলট্রা এসকে দেখতে গেলে অনেক বেশি স্পিড লাগে, হ্যাঁ, কিন্তু সেখানে আমরা একটা ক্যাশ মেমোরি ব্যবহার করি, ক্যাশ স্পিড ব্যবহার করি, যেখানে দিয়ে আমরা এটা করি। ঠিক আছে, হ্যালো, তাহলে বুঝতে পারছো এটা? আচ্ছা, তোমরা একটু 1 মিনিট একটু হোল্ডে থাকো, আমি একটু আসছি। ওকে, তাহলে তোমরা এখন থেকে নিজেরাই ক্যালকুলেট করতে পারবে যে তোমার কি পরিমাণ স্পিড লাগবে একটা ডিজায়ার্ড একটা ভিডিও কোয়ালিটি, একটা ভিডিও দেখার জন্য। ঠিক আছে, তো আমার মনে হয় তোমাদের আজকে এই পর্যন্তই থাক, এক্সাম্পল 3.20 পর্যন্ত থাক। বাট বি শিওর যে তোমরা যতটুকু পড়াই না কেন ততটুকু একটু দেখবা, হ্যাঁ, নাহলে এত বলে বক বক করে আসলে এনার্জি নষ্ট করে যদি তোমাদের কোনো উপকারই না লাগে, তাহলে তো সেটা বৃথা, তাই না? সো ট্রাই টু স্টাডি অ্যান্ড থাউজেন্ডের বইটা আবার বলছি ফলো করবো। আর তোমরা fourth edition, ফোর্থ এডিশন, রাইট? okay sir. কারা কারা বইটা কিনেছো? অনেকে কিনেছো মনে হয়। আচ্ছা, এখন তোমাদের একটু রোল কল করবো, ওয়েট, বলুন। স্যার রেকর্ডটা অফ করলে ভালো হয়।
কথা কইস না স্যার পেছন নেব আচ্ছা, দীপ্তরঞ্জন দেবনাথ, ইয়েস স্যার। আসাদুর রহমান, আসাদ, জি স্যার। আসাদুর রহমান আসো। জি স্যার আসছি স্যার, নেটের প্রবলেম দিচ্ছে তো স্যার, বারবার বের হয়ে যাইতেছে। অজয় কৃষ্ণ সর্দার, স্যার কথা বোঝা যায় না। স্যার স্যার আসছি। অর্ণব দাস, অ্যাটেন্ডেন্স নিতেছে। অর্ণব দাস আছো? অর্ণব দাস আছো নাকি? নাই। নাসিমউদ্দিন, ইয়েস স্যার। অর্ণব আছো? আওয়াল হোসেন মজুমদার, শান্তা আক্তার জামি, তায়ান উদ্দিন, শিলা আক্তার, জি স্যার আসি। দেবাশিস রয়, তাসমিন জান্নাত, Yes, sir. লোকমান হোসেন, স্যার দায়ানুদ্দিন মনে হয় লিভ হয়ে গেছে স্যার এটার কারণে। লোকমান হোসেন, আহনাফ মুত্তাকি সাব্বির, তানজিন ইরফান, এক মিনিট একটু